দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। সাইফুল হক ভাই, আপনাদেরকে আলোচনাটা শুরু করতে চাই। সেটা হলো, আপনি জানেন যে 5 তারিখের পরে বা 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে নানান ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন যে 5 আগস্টের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা অন্য রকমের হয়েছে, এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এটা মেনে নিয়ে এগিয়ে যেতে চান। ভারতের অবস্থানটাও কি সেরকমের? কারণ ভারতের নানামুখী তৎপরতা আমরা দেখছি, যেটা আমাদের জন্য আসলে কাঙ্ক্ষিত না। জি, আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা তো 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশ তো একটা নতুন বাংলাদেশ। যে বাংলাদেশকে এর আগের 15 বছরে বস্তুত ভারতের একটা ক্লায়েন্ট স্টেটে যেটাকে পরিণত করা হয়েছিল। এবং আমি মাঝে মধ্যে বলেছি 15 বছরে বিভিন্ন সময়, বাস্তবে কখনো মনে হতো বাংলাদেশের কোনো দল বাংলাদেশকে চালাচ্ছে না, ভারতের হয়ে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক অথবা ভারতের নিরাপত্তার স্বার্থ সংরক্ষণ করবেন এরকম কোনো দল বাংলাদেশ তারা পরিচালনা করছেন। ভারত এরকম একটা অনুগত সরকার, অনুগত রাষ্ট্র ভারত দেখে এসছে। তো ফলে 5 জানুয়ারি তো কেবলমাত্র বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করেনি, কেবল তারা পালিয়ে যায়নি, বাস্তবে বলতে পারেন বাংলাদেশকে নিয়ে ভারতের যে নীতি কৌশল, বাস্তবে তার পরাজয় হয়েছে। সে কারণের জন্য আওয়ামী লীগের পরাজয় বা উচ্ছেদ হওয়া, শেখ হাসিনার পালিয়ে যাওয়াটাকে বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদী সরকার, বিজেপি, যারা হিন্দুত্ববাদী যে সংগঠন, তারা তাদের পরাজয় হিসেবে বিষয়টাকে তারা বিবেচনা করে আসছেন। তো এখন বাংলাদেশ যে এরকম একটা 16 বছর এবং 36 দিনের ছাত্র শ্রমিক জনতার অসাধারণ যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে আমাদের যে স্বতন্ত্র, আমাদের যে মর্যাদা, স্বকীয়তা, সার্বভৌমত্বের যে বোধ, তাহলে এই পরিবর্তনটাকে ভারতের নীতি নির্ধারকরা তারা কিন্তু মেনে নিতে পারেনি, রাজনৈতিকভাবে মেনে নেয় না, এমনকি মনস্তাত্ত্বিক দিক থেকেও তারা কিন্তু এটাকে তারা মেনে নেয়নি। সেজন্য আমরা গত এই 5 আগস্টের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যতগুলো ঘটনা সংঘটিত হচ্ছে, 1কে তারা 100 করে তুলছে, 0কে তারা 100 বানাচ্ছে তারা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে তো আমি প্রথম দিন মনে করি প্রফেসর ইউনুস তিনি একটা সঠিক একটা বার্তা তিনি দিয়েছিলেন যে বাংলাদেশের নিরাপত্তার যদি সমস্যা হয় তাহলে এটা তো নিশ্চয়ই ভারতের নিরাপত্তাকে এটা কিন্তু নিশ্চিত করবে না। তিনি বেশ প্রথম দিকে একটা শক্ত বার্তায় তিনি দিয়েছিলেন। তো আমি প্রথমত মনে করি যে এরকম একটা পরিস্থিতির জন্য আমি দায়ী করি ভারতের নীতি নির্ধারকদেরকে, বিশেষ করে বিজেপি সরকারকে, এবং তাদের যে বাংলাদেশ বিষয়ক বা ডেস্কে যারা দায়িত্ব পালন করেন, তারা এখানে উগ্র একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছেন। যে কোনো ছুতাই সংখ্যালঘুদের ধরেন একেবারে কোনো ঘটনা হয়নি এরকম না, 2-4টা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, এটা তো সবসময় হয়েছে। কিন্তু আবার আমরা বুক চিতিয়ে এই ছাত্র, তরুণ, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, ইভেন ইসলামী ধারার দলগুলো সবাই কিন্তু বুক চিতিয়ে কিন্তু আমরা ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা। এবং দুর্গাপূজা কেন্দ্র করে এরকম একটা জজবা তৈরি করবার একটা তৎপরতা ছিল, সেটাও কিন্তু সাফল্যভাবে শেষ হয়েছে। সর্বশেষ ইসকনের ঘটনাকে কেন্দ্র করে এবং সেখানে চিন্ময়ের যে গ্রেপ্তার, এবং তারপরে আমাদের চট্টগ্রামে একজন তরুণ আইনজীবী যে মর্মান্তিক, পৈশাচিক, বর্বরোচিত তার যে হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে আমরা আশঙ্কা ছিল যে প্রতিক্রিয়াটা ভয়াবহ কোনো প্রতিক্রিয়া হয় কিনা। চট্টগ্রাম সহ সারা দেশের বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো অসাধারণ একটা ধৈর্য, সংযম এবং তারা একটা ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছেন। আমরা কোনো উস্কানিতে পা দিন। ওরা চেয়েছিল এটাকে তো একটা হিন্দু মুসলমান দাঙ্গা, একটা সাম্প্রদায়িক সংসদের দিকে নেওয়া যায় কিনা। বাংলাদেশের এই যে ঐক্যটা, এটা আমাদের সম্পদ,
ঠিক এই জায়গাটা আমি আবারও ফিরবো। আমি একটু জনাব আসাদুজ্জামানের উপর আপনার কাছে জানতে চাই, যেমন সাইফুল হক বলছিলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে। আজকে মানে পররাষ্ট্র উপদেষ্টা আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ আসলে কোনো দেশের জন্য হুমকি না, তবে কোনো দেশ যদি বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সম্মিলিত মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায়। আপনার কি মনে হয় যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐক্যবদ্ধ রয়েছে? বাংলাদেশের প্রশ্নে তো নিশ্চয়ই সবাই ঐক্যবদ্ধ। আমি এই ব্যাপারে আমার কোনো ভিন্ন মত নেই, ভিন্ন অবস্থান নেই। আমি যেটা পর্যবেক্ষণ করছি, আপনি দেখেন এই যে মানে 5ই আগস্টের পরে সরকারের যে পরিবর্তনটা ঘটল, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা সবাই মিলে এই যে বিগত ফ্যাসিস্ট সরকারটাকে তাড়িয়ে দিল। মানে আমি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ সাহেবের ছেলে সোহেল তাজ শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। তার ভাষায় যদি বলি, মানে তিনি যে কথা বলেছেন যে ঝাঁটা পেটা করে মানে শেখ হাসিনাকে বিদায় করেছে বাংলাদেশের জনগণ, এবং বলেছেন কত বড় নির্লজ্জ হলে, সোহেল তাজ বলেছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করছে, কত বড় নির্লজ্জ হলে এখনো দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে দেখতে চায় না। তো এটা তো সত্য কথা যে মানে আপনার পতিত স্বৈরাচার বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। তাদের হাতে প্রচুর টাকা আছে। প্রতি বছর $14 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আপনার এটা সরকারের শ্বেতপত্রে এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং টিআইবির তরফ থেকে বলা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার একেবারে নিকটজনেরা তারা $17 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কারেন্ট রিজার্ভ আছে আপনার 17, আর যদি শেখ হাসিনা অ্যান্ড গং যদি 17 বিলিয়ন পাচার করে থাকে তাহলে কত হলো? 34 বিলিয়ন। আর প্রতি বছর যদি 14 বিলিয়ন করে যদি পাচার হয়, গত 15 বছরে কত? মানে 150 আর অধিক হলো আপনার 60, 210 আর এদিকে 34, $244 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভ থাকার কথা। সেখানে আছে কত? $17 বিলিয়ন। তাহলে বাকি টাকাটা লুণ্ঠন করেছে কারা? শেখ হাসিনা, তার কাছের লোকজন, তার আত্মীয় স্বজন, তার পিয়ন, তার চাপরাশি, তার অনুগত লোকেরা, সেটা পুলিশের লোক হোক, সেটা বিচার বিভাগের লোক হোক, নানা যে নেক্সাস, সবাইকে নিয়ে যে একটা নেক্সাস তৈরি হয়েছিল, চক্র, এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন 200 মানে আপনার 230 বিলিয়ন যারা পাচার করেছে তাদেরকে তো আপনি খুব দুর্বল মনে করার কোনো কারণ নাই। এর যদি একেবারে ছিটে ফোটাও যদি তারা এনে যদি ডিস্টাবিলাইজ করতে চায়, করতে তো পারে, এবং করেছেও তাই, করছেও তাই, তাই না? এবং আপনি যেটা মানে মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। আমার খুব গর্ব হয় যে আমার দেশের জনগণ যখন দেখলো যে আপনার হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদী মৌলবাদীদের হাতে আমাদের দেশের একজন নাগরিক আপনার নৃশংসতার মধ্য দিয়ে তিনি খুন হলেন নাকি, এবং আমাদের মসজিদও হামলা হয়েছে। ডিসপাইট দ্যাট বাংলাদেশের কোনো, আপনি দেখেছেন যে অন্য ধর্মাবলম্বীদের উপর, মানে আদার দেন মুসলিম, অন্য কোনো কমিউনিটির প্রতি বাংলাদেশের মানুষ মানে বিরূপ আচরণ করেছে, প্রতিবাদ জানিয়েছে, বিক্ষুব্ধ হয়েছে, সমাবেশ করেছে, সমবেত হয়ে মানে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এটার যে আপনার রিয়াকশন, যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু তারা দেখেনি। ইনফ্যাক্ট ইন্ডিয়া মানে পতিত স্বৈরাচারের সহযোগীরা, তাদের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্র শক্তি যারা, তারা কিন্তু এখানে একটা অরাজক পরিস্থিতি দেখতে চেয়েছিল। বাংলাদেশটাকে আজকে আপনি যে তহিদ হোসেন সাহেবের কথা বললেন যে অনুষ্ঠানে, সেখানে আমি নিজেও সেখানে কথা বলেছি। আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনা গত 15 বছর ধরে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশে যারা গণতন্ত্র চায়, যারা মানবাধিকারের কথা যারা বলে, তারা হচ্ছে জঙ্গি। আমাদের দাড়ি টুপি দেখলে বলতো এইসব মানে এরা হচ্ছে জঙ্গি। আমাদের মানুষ মসজিদে গেলে বলতো এরা হচ্ছে জঙ্গি, এ কথাগুলো বলতো। অথচ ভারতে বিজেপির শাসনামলে 2 টার্মে তো একটা নাই তো মোদি আছে। এই মোদি সরকার ক্ষমতা আসার পর ওখানকার পুরুষরা পর্যন্ত তিলক লাগায়, তারপরে আপনার গেরুয়া রঙের পোশাক পরে, মোদি নিচে পানির নিচে যে মানে পূজা অর্চনা করে নাকি, এবং মানে ওখানে মানে মৌলবাদী পন্থা, সেটা ভারতের জনগণ যদি ওদেরকেই মেনে নেয়, আমার তো কিছু বলার নাই, আমি কেন বলতে যাব? ইট ইজ দ্য ডেমোক্রেটিক রাইট অফ দ্য ইন্ডিয়ান পিপল, তারা কাকে বেছে নেবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্যারালেলি যদি আমার দেশের জনগণ যদি দাড়ি রাখতে পছন্দ করে,
আমার দেশের জনগণ যদি টুপি রাখতে পছন্দ করে, আমাদের মেয়েরা মায়েরা যদি হিজাব করতে পছন্দ করে, তো হোয়াটস রং উইথ ইউ? আমি তো তোমার পোশাক নিয়ে আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার শাসনামলে মন্দির তৈরি করছো, আম্বেদকরের বড় মূর্তি ভাস্কর্য তৈরি করছো, আমি তো সেখানে আই এম নট টকিং এগেনস্ট অফ ইউর অ্যাকশন। তোমার কার্যপদ্ধতিতে আমার বলার কি আছে? অন্য দেশ বলবে কেন, অন্যরা বলবে কেন, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে, যখন তুমি আমার ধর্মাচার নিয়ে, আমার সামাজিক আচরণ নিয়ে, আমার বেশভূষা নিয়ে যখন তুমি কথা বলো, নিশ্চিত তখন আমার অবজেকশন আছে। এবং এই কথা বলার বিষয়টাও তো গত 15 বছরের যে একটা নতজানু পররাষ্ট্রনীতি ছিল, অনেকেই বলে সেটার কারণে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে শেখ হাসিনা ক্যাটেগরিক্যালি দেখাতে চেয়েছিল যে বাংলাদেশ জঙ্গি উঠছে, বাংলাদেশের মেয়েরা বোরকা পড়ছে, বাংলাদেশের মেয়েরা হিজাব করছে, পুরুষেরা শুক্রবারের জুম্মার দিনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটাকে একটা জঙ্গিবাদের উত্থান, মৌলবাদের উত্থান দেখাতে চেয়েছিল। আচ্ছা, তো যখনই আমরা গণতন্ত্রের কথা বলতাম, মানবাধিকারের কথা বলতাম, তখন তারা এটাকে ভিন্ন রূপে এটাকে চিত্রিত করে তারা কি করতো, তাদের যে স্বৈর শাসন, তাদের অগণতান্ত্রিক শাসনটাকে তারা প্রলম্বিত করতে চাইতো। আর একটা মেসেজ তারা দিতে চাইতো যে লুক, আমরা যদি থাকি তাহলে মানে তথাকথিত, মানে আমরা তো তথাকথিত বলবো, তাদের সেকুলারিজম থাকবে। তারা কি আসলে সেকুলার ছিল? তারা তো সেকুলার ছিল না। আচ্ছা, তো এই কথাগুলো তারা ইন্ডিয়াকে কনভিন্স করতে চেয়েছে যে আমাকে রাখো, আমাকে রাখলে তোমাদের স্বার্থ, তোমাদের গেরুয়া পোশাক ঠিক থাকবে, তোমাদের সবকিছু ঠিক থাকবে, বাংলাদেশে বেলেল্লাপনা চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা বাংলাদেশের মানুষ সেটা ফয়েল করে দিয়েছে। এবার ইন্ডিয়া চেয়েছিল, আমার তাদের অ্যাকশনে অ্যাটলিস্ট মনে হয়, তাদের মিডিয়া রিপোর্টে যেটা মনে হয়, তারা বাংলাদেশে চেয়েছিল যে এখানে একটা কচু কাটাকাটি হবে, ইন্ডিয়ার মতো এখানে রায়ট হবে, রক্তের বন্যা বয়ে যাবে, এইটার কারণে আবার ইন্ডিয়াতে হবে, সব মিলে এটার একটা হসপোস বাঁধবে এবং বিজেপি শাসন প্রলম্বিত, বিজেপি বলবে। এই কারণে আমাদের যেমন দিল্লিতে দরকার, বাংলাদেশও শেখ হাসিনাকে দরকার। ওই যে উবায়দুল কাদের বলতো না, দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছি, বলে নাই মানুষ আছে তো আমরা আছি, আমরা আছি তো মানুষ আছে, তা বলতো না, দিল্লি আছে আমরা আছি। মানে দিল্লির উপর নির্ভর করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য তিনি সবকিছু উজাড় করে দিয়ে এটা তিনি নিজে বলেছেন যে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। এখনই সারা জীবন মনে রাখবে ভারত যখন দেখছে যে এমন একটা সরকার আসছে, অথবা ডেমোক্রেটিক্যালি ইলেকশন হলে এমন একটা শক্তি বা এমন জনগণ এমন সরকার বেছে নিতে পারে যারা শেখ হাসিনার মতো আমাকে সব তুলে দেবে না। তো যদি সব তুলে না দেয় তাহলে তো আমার ন্যাশনাল ইন্টারেস্ট হ্যাম্পার হয়ে যাবে। সো দ্যাট কি করতে হবে, এখানে ডিস্টেবিলাইজ করতে হবে, অথবা এখন যারা সরকার আছে তাদেরকে একটা মেসেজ দিতে হবে যে লাইন মতন চললে কোনো ঝামেলা হবে না। কিন্তু ভারত, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, ভারত সবসময় বাংলাদেশে একটা তোষামোদী সরকার চেয়েছে এবং এখানে প্রকৃত গণতান্ত্রিক সরকার তারা কখনো চায়নি। আজকে চিন্ময় দাসের জন্য যখন তারা মানে প্রতিবাদে সোচ্চার হলো, আমি যদি জানতাম, আমরা যদি দেখতাম বাংলাদেশের মানুষ কি, যে বাংলাদেশে যত নিপীড়ন হয়েছে, খুন গুম হয়েছে, নির্যাতন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর ব্যাপারে যেটা বড় রাষ্ট্র হিসেবে তারা যদি মনে করতেন না দিস ইজ আওয়ার ন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা এই বিষয়গুলো রেইজ করি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো তারা করে, ভারত যদি ওই স্ট্যান্ডার্ডে নিজেদেরকে বলিয়ান করতে পারতো, ওয়েল দে কুড সে। কিন্তু যারা নিজেদের দেশে, তার দেশের সংখ্যালঘুরা নিরাপদ থাকে না, এবং এখন তো আজমির শরীফও নাকি তলে মন্দির আছে বলে দাবি করতেছে। একের পর বাবরি মসজিদের পর এখন নানান জায়গায় যেখানে মসজিদ সেখানে নাকি তলে মন্দির আছে, এই কথাগুলো বলছে। আমার দেশের লোক কি বলছে নাকি ঢাকেশ্বরী মন্দির পিছনে মসজিদ, নিচে মসজিদ আছে? ওয়াই? এগুলো হচ্ছে একেবারে উস্কানিমূলক কথাবার্তা। এই উস্কানিমূলক কথাবার্তা এবং ওইখানের মিডিয়া যে ভূমিকা পালন করেছে, পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে এটা আসলে দুই দেশের সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব পড়বে। সেই দেশের মিডিয়াগুলাও কেন আসলে এই ভূমিকাটা নিল? এবং এইখানে সাইফুল ভাই আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো এখানে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকাটা বা যে দায়িত্বটা পালন করছে, আপনি কি মনে করেন যে এটা সাফিসিয়েন্ট? না, প্রথম হচ্ছে যে না, আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাকে তারা খুব এফিশিয়েন্ট বা ইফেক্টিভ রোল প্লে করছে এটা আমি মনে করছি না। আমি মনে করেছি যে আমাদের এখানকার ফ্যাক্টস যেগুলো, বাস্তব যে ঘটনা প্রবাহ, নিউজগুলোর ইনফরমেশন যে হলো ডিসিমিনেশনের যে প্রশ্নটা, সেখানে আমার মনে হয়েছে যে ঘাটতি আছে, দুর্বলতা আছে, শৈথিল্য আছে, এক ধরনের পেশাদারিত্ব, এক ধরনের ঘাটতি আছে। ভারতের সবাই হিন্দুত্ববাদী হয়ে গেলে এটা তো মনে করবার কোনো কারণ নেই। ভারতের এখন যে ইন্ডিয়া জোট যেখানে আছে,
এখানে কংগ্রেস সহ এখানে প্রগতিশীল গণতান্ত্রিক বামপন্থী ধারার এবং প্রো লেফট মানে অনেকগুলো দল মিলে 25টার উপরে দল মিলে ইন্ডিয়া জোট হয়েছে। তারা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এক ধরনের সেকুলার রাজনীতি বলতে যেটা আমরা বুঝি এটাকেই তারা কিন্তু প্রমোট করছেন এবং এটা যথেষ্ট একটা আবেদন এবং এক ধরনের স্রোত এটা তৈরি হয়েছে। তো আমি মনে করি যেমন আজকে আমি দেখছিলাম ভারতের কংগ্রেসের খুবই গুরুত্বপূর্ণ নেতা যিনি কংগ্রেসের শশী থারুর একটা স্টেটমেন্ট আমি আপনার অফিসে বসে আমি দেখছিলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ প্রতিবেশী, তাদের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু আছে, আমাদের দিক থেকে যে পরিমাণ প্রতিক্রিয়া দেখাচ্ছি তিনি এটাকে একটু নেতিবাচকভাবে দেখেছেন। ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পলিসি, তিনি একটু জানাশোনা মানুষ, পড়াশোনা জানা মানুষ, ইনফরমেশন রাখেন এটার জন্য এবং সেন্সেবল মানুষ তিনি বরঞ্চ ইন্ডিয়ান মানে তাদেরকে তিনি বরঞ্চ আশ্বস্ত করতে চেয়েছেন যে ইন্ডিয়ার রেসপন্সটা অনেক বেশি মানে ওভার রিয়াক্টিভ জায়গাটা হচ্ছে এবং কনস্ট্যান্ট একটা উস্কানির জায়গাটা তারা তৈরি করছেন। এই যে শুধুমাত্র চিন্ময় কৃষ্ণের কেন্দ্র করে তারা যে পরিমাণ জজবা তারা তৈরি করেছিল এবং আজকে দেখছি যে আগামী সোমবারে মনে হয় ভারত বাংলাদেশ বর্ডারে তারা নাকি বিজেপি সমাবেশ করবে, জামায়াত করবে, বিক্ষোভের মতন। তার মানে কি এগুলো আপনি জেনে শুনে যে পার্টি পাওয়ারে আছে, যেখানে প্রতিবেশীর সাথে আপনি বোঝাপড়া করবেন, সহমর্মিতা করবেন, আলাপ আলোচনা করবেন, হ্যাঁ আমাদের কোনো ব্যাপারে যদি প্রশ্ন থাকে আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনি কথা বলবেন, আলোচনা আপনি উদ্বেগ প্রকাশ করবেন, কিন্তু প্রতিটা আমি পদক্ষেপ দেখছি উস্কানি দিচ্ছে। কলকাতায় বাংলাদেশের আমাদের ডেপুটি হাই কমিশন অফিস ভাঙচুর হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অমর্যাদা করা হয়েছে এবং তো এগুলো তো চূড়ান্ত উদ্ধত্ত, এগুলো একজন অপরাধের সামিল এগুলো আর কি। বাংলাদেশ সরকার থেকে ইতিমধ্যে প্রতিবাদ হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে এখানে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। আপনি জানেন ভারতের মিডিয়ার একটা বিশাল অংশকে বলা হয় গদি মিডিয়া এবং এরা বিজেপির দ্বারা এরা গত 8-10 বছর এরা প্রবলভাবে ব্রাইবড হয়েছে, এরা ব্যবসা বাণিজ্য পেয়েছে, এরা অনেকগুলো মিডিয়া এখন তারা মানে প্রো বিজেপি যারা বিজনেস হাউসগুলো তাদের কন্ট্রোলে এসছে। এনডিটিভির মতন খুব গুরুত্বপূর্ণ চ্যানেল বা আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যানেল তারা এখন নিয়ন্ত্রণ করছে। মিডিয়া যেখানে বলা হয় ফোর্থ স্টেট বলা হতো, মিডিয়া একটা সেন্সিবল রোলটা প্লে করবে, কিন্তু মিডিয়া আমি দেখছি যে মিডিয়াও কিন্তু একটা অ্যাগ্রেসিভ একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা অনেকগুলো মিডিয়া, আমি সবার কথা নিশ্চয় বলবো না, তারা রাখছে। এই জায়গাটা ভালো না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি পরিষ্কার বলতে চাই, পুরো তৎপরতা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা। বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে ভারত কি 100% স্থিতিশীল থাকতে পারবে? কারণ আমার বাংলাদেশের পূব দিকে তো আপনার 7টা রাজ্য, আপনি পাশের ঘরে যদি আমি বলেছি আজকে গণফোরামের অনুষ্ঠানে, পাশের বাড়িতে যদি আগুন লাগে, যদি মনে হয় আগুন দিয়ে আপনি বেশ নিজে ভালোই থাকবেন, তা আপনার ঘরে তো যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। আমার মনে হচ্ছে ভারত এক ধরনের আগুন নিয়ে তারা খেলার একটা প্রচেষ্টা আমি কিন্তু লক্ষ্য করেছি এটা। হ্যাঁ আমরা ছোট দেশ, কিন্তু এই 17-18 কোটি মানুষ এই যে ভারতের এক ঝুড়িতে সব ডিম রাখতে যে পুরো কেবলমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনার উপরে বাজি ধরতে যে পুরো দেশ এবং 17-18 কোটি মানুষকে ভারত কিন্তু ভারত বিরোধী তারা কিন্তু বানিয়ে ফেলেছে। কারণটা কিন্তু কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক কারণ না, বাংলাদেশের বিরুদ্ধে এবং তাদের যে বৈরী আচরণ এবং গোটা বাংলাদেশকে তারা যেভাবে মানে কারণে অকারণে তারা যেভাবে বাংলাদেশকে তারা ছোট করছে এবং এখনো পর্যন্ত স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে আমার যে মর্যাদা, সম্মান, স্বীকৃতি এটা পর্যন্ত আসেনি। আমি ভারতকে পরম বন্ধু বলে আসছিল। এই জায়গাটা আমি একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আসছি, আমাকে একটা বিরতি নিতেই হবে। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়।
দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। রিপন ভাই, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ভারতের এখনকার সম্পর্কের যে টানাপোড়েন এবং এই যে অস্থিরতা, এই অস্থিরতার ভিতরেই আসলে আপনারা একটা নির্বাচন চাচ্ছেন এবং সেই নির্বাচনটা আপনারা বলছেন যত দ্রুত সম্ভব। আপনারা কি মনে করেন যে একটা নির্বাচন হলে বা যারাই ক্ষমতায় আসুক, আপনারা আসুক, অন্য কেউ আসে, সেক্ষেত্রে ভারতের সাথে এই টানাপোড়েনটা দূর হবে? পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, একটা ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, তখন সেই পলিটিক্যাল গভর্নমেন্টের লেজিটিমেসি অনেক বেশি থাকে। আমি তার মানে এটা বলতে চাচ্ছি না যে এই গভর্নমেন্টের লেজিটিমেসির ক্রাইসিস আছে, তা নয়। দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ লেজিটিমেট, এতে কোনো সন্দেহ নাই। কারণ মানে সুপ্রিম কোর্টের রেফারেন্সেই তারা বৈধভাবেই তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারটা তো অন্তর্বর্তীকালীন, এর নামের অর্থের মধ্যেই তার পরিচিতি প্রকাশ পায়, অর্থাৎ গভর্নমেন্ট বিটুইন একটা আগের গভর্নমেন্ট এবং পরের গভর্নমেন্টের মাঝখানে, তাই না? তো এখন এই গভর্নমেন্ট তো ঠিক আপনার যেটা, যেহেতু তারা পলিটিক্যালি মানে কি বলে ইনডিউস না, অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে তারা হেজিটেন্ট হন। তারপরে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার হ্যান্ডেল করা, তাদেরকে কাজে লাগানো, তাই না? তারপরে আপনার কিছু স্ট্র্যাটেজিক ইস্যুজ আছে, যে ইস্যুসগুলোতে আপনার ইমিডিয়েটলি রেসপন্স করা। এই কাজগুলো যেহেতু তারা রাজনীতির মাঠে তারা ছিলেন না, তারা হয়তো অনেক বড় অর্থনীতিবিদ, হয়তো তারা অনেক বেশি মানে আপনার সমাজ মনস্ক, যার তার ফিল্ডে তারা নিশ্চয়ই অত্যন্ত প্রাজ্ঞ এবং জ্ঞানী এবং গুণীজন, নিঃসন্দেহে। কিন্তু রাজনীতি তো একটা ডিফারেন্ট অ্যাপারেটাস। তো এই জায়গাটাতে যাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, তারা তো পলিটিক্যাল লেন্সে তারা জিনিসটা দেখবেন না। ক্রাইসিসটা পলিটিক্যাল, নিঃসন্দেহে, তাই না? আপনার এই যে পতিত স্বৈরাচারের যে বিষয়টি, এখন যদি মনে করেন আইন প্রয়োগকারী সংস্থা, তারপরে পতিত স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশন রেখে যাওয়ার যে রেসিডিউসগুলো আছে, সেগুলো তো দুর্বল ভাবার কোনো কারণ নেই। আপনি দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় 3-4 মাস ধরেই, 4 মাস তো হয় না, প্রায় মানে 3 মাসের কিছু সময় বেশি, এই সময়টা ধরে বারবার কিন্তু এই সরকারকে ডিস্টেবিলাইজ করার একটা অ্যাটেম্প আছে। এই যে আপনার চিন্ময় দাসের কথা যদি আপনি ধরেন, চিন্ময় দাস তো বাংলাদেশের একজন নাগরিক। তিনি তার কোনো কৃতকর্মের জন্য তিনি এই দেশে তো জবাবদিহি করবেন না? নিশ্চয়ই তিনি এই দেশে জবাবদিহি করবেন। লাইক মি, আমি আসাদুজ্জামান রিপন আমি যদি আইনের কাছে জবাবদিহি করি, আইন যদি আমার জন্য প্রযোজ্য হয়, তাহলে চিন্ময় দাস বা XYZ অন্যর জন্য হবে না কেন? তার জন্য বিবৃতি ইন্ডিয়াকে দিতে হবে কেন? আমার জন্য কি ইন্ডিয়া কখনো বিবৃতি দিয়েছে কিনা? তাহলে তো ওরা তো মৌলবাদী, মানে উগ্র মৌলবাদী রাষ্ট্র। আমার নেত্রী বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হয়েছেন, বাংলাদেশের অসংখ্য মানুষ যখন মানে অন্যায্যভাবে যখন তাদেরকে কারাগারে পাঠানো হলো, যখন বিনা ভোটে আপনি ক্ষমতা ধরে রাখলেন, আপনি খুন করলেন, গুম করলেন, নির্যাতন করলেন, তাই না? আপনি মানবাধিকার লঙ্ঘন করে ফেলেন, আইনের শাসন রাখছেন না। আমরা তো কখনো ইন্ডিয়ান অথরিটির কাছ থেকে, ওদের গভর্নমেন্টের কাছে কখনো শুনিনি যে তারা বলেছে যে খালেদা জিয়ার জন্য এই যে অ্যাকশনটা হচ্ছে এটা ন্যায্য নয়, অথবা তাকে দ্রুত মুক্তি দাও, অথবা তার মানে আইনি সুযোগ তাকে দাও, ইত্যাদি ইত্যাদি। এই কথা তারা কখনই করেনি। তারা বলেছে একজন চিন্ময় দাসের জন্য। এটা ইটস এ ভেরি মানে নেগেটিভ অ্যাপ্রোচ। এটা তো বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ বিষয়। ভারতে অসংখ্য মুসলমান অ্যাক্টিভিস্ট, রাইটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্রচুর লোকজন আছে যাদের একটা টুইট করার কারণে তাদেরকে গ্রেপ্তার করে, লাইক ওমর খালিদ অ্যান্ড আদার্স। আমরা কি কখনো কাশ্মীরের যিনি চিফ মিনিস্টার ছিলেন আপনার মেহবুবা মুফতি, তাকে গ্রেপ্তার করা বা তাকে অন্তরীণ করার ব্যাপারে কোনো কথা বলেছি? আমরা কি ওমর আবদুল্লাহকে যখন গ্রেপ্তার করা হলো কাশ্মীরের চিফ মিনিস্টার, তার ব্যাপারে কিছু বলেছি? অথবা আসামের কোনো যখন মুসলিম নেতাকে যখন নিপীড়ন করা হয়, তার বিরুদ্ধে, তার অ্যাকশনের বিরুদ্ধে আমরা কথা বলেছি? আমরা মনে করছি যে এটা অ্যাবসলিউটলি ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, তাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা নাক গলায়নি। বাট ইন্ডিয়া যদি এই কাজগুলো করতে থাকে, তো উই নিড টু হ্যাভ দ্য গভর্নমেন্টস ইন ফিউচার কি, যারা চোখে চোখ রেখে কথা বলবে। কিভাবে চোখে চোখ রেখে কথা বলবে? ভবিষ্যতে যিনি মানে পররাষ্ট্রমন্ত্রী হবেন বা সরকারে যারা যাবেন, তাদেরও পার্লামেন্টে ইন্ডিয়ান ইস্যু নিয়ে কথা বলতে হবে, যদি ওখানকার সংখ্যালঘুরা যদি নিরাপদে না থাকে। কারণ আমার তো ইমিডিয়েট নেইবার তারা। তো সুতরাং ওখানে যদি সংখ্যালঘুরা যদি নিরাপদে না থাকে, তো আমার দেশে তো শান্তি থাকবে না। এই কথাটা, এই মেসেজটা তাদেরকে দিতে হবে। বাংলাদেশে এ যাবৎকালে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি প্রোটেক্টেড আছে,
এবং এটা কিন্তু ইট ইজ নট দ্য ক্লেইম অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অর ইট ইজ নট দ্য ক্লেইম ফ্রম বিএনপি বা আমাদের যারা সহযোগী যারা আছেন তারা ক্লেম করছেন না। রেদার ভয়েস অব আমেরিকা তারা একটা সার্ভে করেছে, একটা কন্ডাক্ট সার্ভে করেছে, যেই সার্ভেটা কন্ডাক্ট করলো তারা, সেখানে তারা দেখেছে 64% বেশি আগের চেয়ে তারা বেশি নিরাপদে আছে। এখন আমি মনে করি আরো বেশি আমার মতে তাদের নিরাপদে থাকা উচিত। যদি আমি নিরাপদে থাকি, আমি মনে করি ধর্মাবলম্বী যারা আছেন সকল মতের লোকের আমার মতই তারা নিরাপত্তা বোধ করবে। যদি আমি নিরাপদ মনে করি আমার দেশে, তারাও নিরাপদ মনে করেন। আমি তো তাদের চেয়ে একটু বেশি অধিকার রাখি না, অথবা আমার চেয়ে তার একটা বালুকণা পরিমাণ কমও তাদের অধিকার নাই। আমরা সকল ভাষাভাষী সকল ধর্মের লোকেরা আমরা একইভাবে আমরা তো চলতে চাই। এটা তো একেবারে বাংলাদেশের মানুষ, আপনি দেখেন না এই যে চট্টগ্রামে এত বড় একটা কিলিং হয়ে গেল, বাংলাদেশের মানুষ কিভাবে ধৈর্য ধরেছে। দ্যাট ইজ বাংলাদেশ ইন ফ্যাক্ট। বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্স, বাংলাদেশের মানুষের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছেই তারা একেবারেই তারা মৌলবাদী না, একেবারেই তারা সাম্প্রদায়িক না। বাংলাদেশের মানুষ একটা ধর্ম সহিষ্ণু রাষ্ট্র। এদেশের মানুষ মসজিদে যায়, এদেশের মানুষ গির্জায় যায়, এদেশের মানুষ মন্দিরে যায়, যার যার ধর্মাচার তারা পালন করেন বটে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু অন্য ধর্মের প্রতি খুবই সহনশীল। আপনি বলছিলেন যে সামনে যেই সরকারই আসুক তারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা সবার সাথেই, শুধু ভারত কেন, শুধু ভারত না, এই আচরণ যদি ভারতও করে তাহলে ভারতের উপরও চোখে চোখ রেখে কথা বলতে হবে। এটা যদি পাকিস্তানের চোখে চোখ রেখে কথা বলতে হবে, অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থকে আমরা সবার উপরে স্থান দিতে চাই। সাইফুল হক, আপনার কাছে জানতে চাই সেটা হলো এই যে এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রয়েছে, আপনারা গণতন্ত্র মঞ্চ রয়েছেন, বিএনপি, জামাত, সবাই তো আসলে নির্বাচনটা দ্রুত দিতে চাচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন সংস্কারের আগে নির্বাচন দিলে তরুণ প্রজন্ম অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড়া করাবে। এই যে একটা বিতর্ক রয়েছে যে আসলে নির্বাচনটা সংস্কারের আগে না পরে, এবং সংস্কারটা স্বল্প, দীর্ঘ, মধ্যম মেয়াদী, কোন সংস্কারের পরে আসলে নির্বাচনটা হবে, এই ব্যাপারটাকে স্পষ্ট। হ্যাঁ, না আমি ওইটা একটু তার আগের প্রসঙ্গে আমি একটু মন্তব্য করতে চাই। ডক্টর রিপনকে আপনি যেটা প্রশ্নটা করেছিলেন, আমি মনে করি এটা পপুলারলি একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলে তারা অনেক বেশি কনফিডেন্স নিয়ে, তারা অনেক বেশি আত্মবিশ্বাসের জায়গা থেকে, কারণ পুরো একটা নেশন স্টেট যখন একটা পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট পায়, তখন তার পক্ষে অনেক রাজনৈতিক এবং নৈতিক অথরিটি নিয়ে ভারত সহ যে কোনো দেশের সাথে আলোচনা করা সম্ভব। সেদিক থেকে আমি মনে করি, আর আমরা তো ভারতের সঙ্গে যুদ্ধ করবার কোনো প্রকল্প আমাদের নেই। আমাদের প্রকল্প হচ্ছে সৎ প্রতিবেশীর মতন বসবাস করা, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে। তো সেই জায়গা থেকে, এবং সম্পর্কটা একপাক্ষিক না, তো সেই জায়গায় আমি মনে করি সেদিক থেকে একটা ইতিবাচক একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আমি মনে করি তাদের পক্ষে অনেক বেশি কার্যকরী ভূমিকাটা পালন করাটা সম্ভব। শুধু ভারত না, আমার আঞ্চলিকভাবে, ইন্টারন্যাশনালি, অথবা গ্লোবাল। বাংলাদেশ ছোট, কিন্তু গ্লোবাল প্যানোরামাতে বাংলাদেশের অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করবার আছে অনেক দিক থেকে। তো আমাদের উপযুক্ত সরকার পাইনি বলে আমরা সেভাবে রোলটা প্লে করতে পারিনি। আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আশাবাদী। আর আপনি আমাকে প্রশ্ন যেটা করলেন, এটা এক ধরনের ভুল উপস্থাপনা। সংস্কার এবং নির্বাচনকে যেভাবে পরস্পর বিরোধী দেখানো হচ্ছে, উত্থাপনটাই ভুল। এটা যেভাবে পুরো জিনিসটা প্লেস করা হচ্ছে, কথা বলার ধরন, আর্গুমেন্টের ধরন, এই পুরো চিন্তার পদ্ধতিটাই ভুল। ভুলটা কেন? সংস্কারের এজেন্ডাটা 5ই জানুয়ারির পর থেকে আসেনি। আর বাবা, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছি গত দশক ধরে, গণতন্ত্র মঞ্চ এবং সর্বশেষ বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চ বিরোধী দলগুলোর আমাদের যে রাজপথের যে ঐক্য, যে বোঝাপড়া, সেখানে আমরা বলেছি এর পরিবর্তে বির পরিবর্তে সি, কেবল আমরা গতানুগতিক কোনো সরকার পরিবর্তন নয়। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে, ব্যক্তি শেখ হাসিনার মতন একজন নারীকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, একটা ফ্যাসিস্ট রেজিম পরিণত করে, তাহলে তার উৎসটা হচ্ছে সংবিধান, রাষ্ট্র। তাহলে আমরা সেই গোটা ব্যবস্থার পরিবর্তনটা, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। আমরা হাজারো মিটিংয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে বিরোধী দলের এই বার্তা আমরা দিয়ে আসছি। ফলে এটা অন্তর্বর্তী সরকার যদি নাও বলে, বাবা এটা তো আমাদের দায়িত্বের মধ্যে, এটা পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না। ফলে 21 শতাব্দীর উপযোগী বাংলাদেশ একটা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, একটা ভারসাম্যমূলক নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ,
এবং আইন প্রণয়নী বিভাগের কিভাবে একটা লজিক্যাল রেশনাল ভারসাম্যমূলক সম্পর্ক হবে, যেখানে জবাবদিহিতার প্রশ্ন থাকবে, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই এই পুরো বিষয়টাই তো বিএনপির 31 দফার ভিতরে আসলে স্পষ্ট। আমাদের সাথে বিএনপির 31 দফার যে বোঝাপড়া, ভিতরে বড় দাগের সমস্ত প্রশ্ন আমরা বলেছি। এখন যেটা বলা হচ্ছে, প্রথম মনে করি যে পুরো উত্থাপনটাই ভুল। দ্বিতীয়ত হচ্ছে ইয়েস, আমরা বলেছি যে এই সরকার তারা কোন সংস্কৃতিগুলো তারা করবেন, যেগুলোর ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য আছে, বোঝাপড়া আছে। আমি প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বলেছেন যে সংস্কার তো চাপিয়ে দেওয়ার ব্যাপার না, সত্যি সত্যি মানে এটা যদি তার উপলব্ধি হয়ে থাকে খুবই ইতিবাচক। কারণ আমরা যেসব ব্যাপারে মতৈক্য আছে, বোঝাপড়া আছে, সেগুলোর ব্যাপারে তো আমরা উদ্যোগী আমরা হতে পারি। আর যেগুলো মধ্যমেয়াদী প্রশ্ন আছে, সংবিধান থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ রিফর্মের প্রশ্ন, গোটা স্টেট, পুরো আপনার আমার লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে অসংখ্য জায়গাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তরের প্রশ্ন আছে, যেগুলো 2 বছর লাগতে পারে, 3 বছর, এমনকি 5 বছরও লাগতে পারে। সেগুলো আমরা মনে করি একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিরা, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। অন্তর্বর্তী সরকার কি করতে পারে, তারা রূপান্তরে, পরিবর্তনের, সংস্কারের ভিত্তিটাকে তারা কিন্তু তৈরি করে তারা দিয়ে যেতে পারেন। তারা একটা মিডিয়েটর হিসাবে তারা একটা ন্যাশনাল কনসেনসাস তারা বিল্ড আপ করতে পারেন অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিজ, অ্যামং দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, যার মধ্যে দল আছেন, ছাত্র তরুণরা আছে, সমাজের নানা অংশীজন আছে, সবার মধ্যে। এইটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন আপনি যদি সমস্ত কাজ যদি আপনি কাঁধে নেন, প্রথমত সেটা আপনার পক্ষে সম্ভব না, আপনি এটা করতে পারবেন না। আর কারণ এরকম ম্যান্ডেট আপনার নাই। আপনার টেনিউ, যেটা ডক্টর রিপন একটু আগে মানে বললেন শুরুর দিকে, সেড ভেরি কারেক্টলি, আপনি একটা ফ্যাসিস্ট রেজিমের পরে একটা ইলেক্টেড গভর্নমেন্টের মাঝখানে একটা অন্তর্বর্তী সময়। আপনার দায়িত্ব হচ্ছে 3টা বড় দাগের ইস্যু: জনজীবনের স্বস্তি নিয়ে আসবেন, মানুষের জানমাল নিরাপত্তা বিধান করবেন, আর প্রয়োজনীয় পরিবর্তন সংস্কারগুলোর পরে যেগুলোর ব্যাপারে বোঝাপড়া আছে, মতৈক্য আছে, সেগুলো আপনাদের বলবার জন্য না, সেটা আমাদের কমিটমেন্টের জন্য, রাজনৈতিক দল, জনগণের ঐক্যবদ্ধ আমাদের যে বোধোদয় সমঝোতা, সে কারণের জন্য। সুতরাং এটাকে পরস্পর বিরোধী কোনো প্রশ্ন না। আপনারা যেভাবে ছাত্রদেরকে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন রাজনৈতিক দলগুলো, সেটা কোনো প্রয়োজন নাই। নিশ্চয়ই তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হবে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, আসলে এখন 3 ধরনের সরকার যেন ফাংশন করে। একটা আমাদের আমলাদের এক ধরনের সরকার এখন তারা চালাচ্ছে, ছাত্র তরুণরা গভর্নমেন্টকে একভাবে তারা পুশ করার চেষ্টা করছেন, আর একটা হচ্ছে সরকার তারা যেটা করছেন। তো ঘরের মধ্যে যদি আপনি ঘর বানান, ঘরের মধ্যে যদি ঘর বানানোর প্রকল্প যদি আপনি জারি রাখেন, তাহলে সরকার কিন্তু বিপর্যয়ের মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে। সেজন্য আমি বলেছি, আপনার এজেন্ডাটাকে ছোট করেন, আপনি লক্ষ্যটা অনেক বড় রাখেন, আপনার ভিশনটা অনেক বড় রাখেন, সব ন্যাশনাল ডায়ালগ করেন, আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন। কিন্তু আপনি কি করবেন, আপনার কাজের জায়গাটা যদি আপনি খুব যদি অ্যাম্বিশাস করেন, ফেল করার সময় ঝুঁকি আছে, সম্ভাবনা আছে। ঠিক এই জায়গায় আমি যদি জানতে চাই, এই সরকারের ফেল করার ঝুঁকিটাকে আপনি দেখেন কিনা। আর একটা ছোট্ট বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে নানান আন্দোলনের ক্ষেত্রে সরকারকে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে, বল প্রয়োগ না করে আসলে আন্দোলন মোকাবেলা করার চেষ্টা করছে। এটা কি আসলে তাদের কৌশল না সক্ষমতার অভাব? না, আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার এভাবে নমনীয়তা দেখাবে, কারণ তারা তো একটা রেগুলার গভর্নমেন্ট না, এবং রেগুলার গভর্নমেন্ট না বলেই তারা বলছেন আমাদেরকে দাবি তোলেন, আমরা শুনবো, ইত্যাদি ইত্যাদি। এইটা ঠিক আছে, এই মোড অফ মানে আপনার কি বলে, যে প্রক্রিয়া আন্দোলন হ্যান্ডেল করছে, এটা ঠিক আছে, এই মোডটা তাদের ঠিক আছে। আমি তাদের নেচার অফ দ্য মানে ফাংশন বা নেচার অফ দ্য গভর্নমেন্ট এটাই দাবি করে। তারা তো ইচ্ছা করলেই অন্য রেগুলার গভর্নমেন্টের মতো অনেক কিছু করতে পারেন, যেগুলো আমি আগে বলেছি। আচ্ছা, এখন আপনি বলেছেন যে এই সরকার ফেল করবে, কিন্তু এই সরকারকে তো ফেল করতে দেওয়া যাবে না। আমি খুব ইতিবাচকভাবে বলতে চাই, সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। এই সরকার হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার, জনগণের অভিপ্রায়ের কারণে এই সরকার অধিষ্ঠিত হয়েছে। তারা একটা এজেন্ডা নিয়ে এসেছেন। এজেন্ডাটা কি? তারা একটা ভালো নির্বাচনের আয়োজন করবেন, এবং ভালো নির্বাচন, আমি এটাও আবার বলি না যে সরকার যে একটা ফ্যাসিবাদের যে পতন ঘটেছে, দ্যাট ইজ অনলি ফর অ্যান ইলেকশন, সেটা আমি মনে করি না। এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থাটাও তো ইনস্টল হয়েছিল, একটা গভর্নমেন্টের জায়গায় আরেকটা গভর্নমেন্ট বসলো,
যেই লুটেরা প্রশাসন ছিল, আমি আবার আরেকটা লুটেরা প্রশাসনকেই এনকারেজ করলাম বা অথবা অ্যালাউ করলাম, যেই মানে কি বলে আপনার একটা মানে প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছিল, বিচার বিভাগ ঠিক মতো ফাংশন করছিল না, এজলাসে বিচারকের প্রতি ডিম মারে, এটাকে আমি মোটেই এনকারেজ করি না, কিন্তু ডিম খাওয়ার মতো বিচারপতি নিয়োগ দিতে হয় কেন? আমার বক্তব্য হচ্ছে সেই জায়গায় আপনার ওই পুলিশ নিয়োগ দিতে হবে কেন? যে পুলিশ মোর দেন আওয়ামী লীগ আর মোর দেন বিএনপি হয়ে যাবে, আপনার অ্যাক্টিভিস্ট পুলিশ অফিসার বানাইতে হবে কেন? আপনার অ্যাক্টিভিস্ট বিচারক বানাইতে হবে কেন? তাই না? এই অ্যাক্টিভিস্ট বিচারক আপনারা ক্ষমতা আসলে কি বানাবেন এরকম? নিশ্চয়ই না। দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট। আমরা সুশাসন দিতে চাই। আমরা ওই যে দেয়ালে আমাদের ছেলেমেয়েরা লিখেছে না যে আমরা কোনো দলের পুলিশ নয়, আমরা জনগণের পুলিশ চাই। ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য কমিটমেন্ট অফ বিএনপি। জনগণের পুলিশ বানাতে চায়, জনগণের প্রশাসন বানাতে চায়। আমরা জনগণকে এম্পাওয়ার্ড করতে চাই, অর্থাৎ যেটাকে রাজনীতির ভাষায় বলা হয় যে জনগণের ক্ষমতায়ন। আমরাও আসলে সেটা দেখার অপেক্ষায় থাকবো যে আসলে আপনারা কি করেন। আমার সময় একেবারেই শেষ। জনাব আসাদুজ্জামান রিপন এবং সাইফুল হক, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।